বন্দে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এখনো আমার একটু বাধা বাধা হচ্ছে। কেন? আমি ধরো একটা দলে ছিলাম, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে যে আরাবুল সেই বলে ফেলছে সেই কথাটা। যাই হোক, সেটা আমার মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। আরাবুল সাহেব যে অকপটে স্বীকার করেছে যে তিনি একটা লাইনে ছিল, লাইনে আসতে, লাইন চেঞ্জ করে আসতে একটু অসুবিধা হচ্ছে, এটা কিন্তু সত্যি বড় মনে তিনি কিন্তু পরিচয় দিলেন। আমার বহিষ্কার করার জন্য 2 কোটি টাকা নিয়েছে। সে বলে আমি বড় মুসলমান। 2 কোটি টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কানে শুনতে পায় না, চোখে দেখে, চোখে শোনে, আর কান দিয়ে শুনতে পায় না। উনি কালা হয়ে গেছে, বাংলার মানুষের কথা শুনতে পান না, উনি শুধু নেতাদের কথা শোনেন। যে একটা ভোট যাতে কেউ না আটকাতে পারে, আর একটা ভোটারদের যাতে কেউ না চোখ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, সেটা আপনারা নজর রাখবেন। আমার নওশাদ ভাইজান এখানে আছেন, উনি সমস্ত ব্যাপারটা দেখছেন। শুধু ভাঙড় নয়, উনি সারা রাজ্যে বিভিন্ন বিধানসভায় উনি দেখছেন। তাই ওনাকে আমি শুধু ধন্যবাদ জানাবো না, উনি একজন দক্ষ নেতা, উনি একজন অত্যন্ত সচেতন ব্যক্তি, একজন শুধু পীর জাদা বলবো না, উনি যে রাজ্যের মানুষ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের নেতা, এটা আজকে আমরা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেনি সেটা উনি করে দেখিয়েছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাবো। উপস্থিত আজকে এই সভার সভা পরিচালনা করছেন সভাপতি, এখানে উপস্থিত হয়েছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, শুধু নয় বিধায়ক, পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে যিনি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনি তার বক্তব্য রাখেন ভাঙনের মানুষের জন্য, সেই নওশাদ ভাইজান এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের জেলার নেতৃত্ব উপস্থিত আছেন। এখানে আমাদের মহিলা নেত্রী পাপিয়া অত্যন্ত ভালো বক্তব্য রাখেন, মিডিয়ার সামনে আমরা দেখেছি, অত্যন্ত ভালো বলে মহিলা নেত্রী। এখানে উপস্থিত আমার নারায়ণপুরের আইএসএফের কর্মী ভাই বন্ধু, আমার মায়েরা বোনেরা, প্রেসের বন্ধুরা, পুলিশের যারা দায়িত্বপূর্ণ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, প্রশাসনের লোকেরা। আমি কয়েকটা কথা বলবো। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে একটা দলের সাথে যুক্ত ছিলাম। আজকে আমি আর সেই দলটায় নেই। কেন? বিভিন্ন মিডিয়ারা প্রশ্ন করেছে, আমি আজকে আর সেই দিকে যাব না। আমি খুব শর্টে বলবো, যেহেতু আমার ক্যানিং বিধানসভার একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে ঘটকপুকুরে, আমি সেখানে পৌঁছবো। শুধু একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, এবারে নির্বাচন। হয়তো অনেকেই বলছে আমরা জোর করে নেব, অনেকেই বলছে আমরা গণনা কেন্দ্রে গিয়ে কেড়ে নেব, অনেকেই বলছে বুথে বুথ বসতে দেব না, আবার অনেকেই বলছে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করছে তোরা কেউ বেরবি না। আজকে যখন আমি সকাল 8টা থেকে আমি প্রোগ্রাম শুরু করি ঝোড়োর মোড় থেকে, সেই বাজারে মাইক প্রচার করে বলা হয়েছে যে আরাবুলের আজকে মিছিল আছে, তোমরা কেউ দয়া করে বেরোবেন না। তারপরে জীবনতলায় সেখানেও প্রচার করা হয়েছে যে দয়া করে আপনারা কেউ বেরোবেন না। আমার ভিডিওটাতে দেখবেন যে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মহিলা, মায়েরা, বোনেরা ছুটে ছুটে আসছে আমার সাথে দেখা করার জন্য। জীবনতলায়ও তাই, একটা দোকানপাটও বন্ধ করেনি কেউ, সেখানে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়েছিল। আজকে আমরা শুধু একটা কথা বলতে চাই যে ভাঙড় বিধানসভায় যিনি আজকের আমার ভাইজানের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি ক্যানিংটাকে শেষ করেছেন। ক্যানিংয়ের মানুষ, ক্যানিংয়ের যারা আছে, আমি দেখছি যে অনেক মানুষ জরি খাটিয়ে বাস করছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। আর আমাদের যিনি ভদ্রলোক এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি 14খানা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বাঁয়ে পুলিশ। আজকে তিনি একজন ক্যানিংয়ের বিধায়ক, যেখানে
71% মানুষের খাওয়া হয় না, জরির চালে চাল খাটিয়ে বসবাস করে সেখানকার বিধায়ক এইভাবে চলে, এটা আপনাদের ভাবতে হবে। আজকে তিনি কার সাথে লড়াই করছেন? ভাঙড়ে এমন একজন ব্যক্তির সাথে লড়াই করছেন, তারা জেনে রাখা উচিত যে তিনি ক্যানিংয়ের মানুষের কাছে জোর করে ভোট কেড়ে নিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে ভোট কেড়ে নিতে পারবে না, এটা ওনার জেনে রাখা উচিত। তাই আমরা ভাঙড় থেকে ওনাকে বিপুল ভোটে হারিয়ে প্রমাণ করে দেবো যে ভাঙড়ের মানুষ সঠিক নেতৃত্বের ভোট দেবে। তাই জেনে রাখতে হবে যে যার ক্যানিংয়ের মানুষ খেতে পায় না, 14খানা গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বাঁয়ে গাড়ি, এরম একজন বিধায়ক তার নিজের এলাকার জন্য কিচ্ছু করেনি। গরিব মেহনতি মানুষের জন্য ঘর দেয়নি, আবাস যোজনার ঘর দেয়নি। আমি শুনছিলাম একটা প্রধানের বাড়িতে 14খানা ঘর, একটা মেম্বারের বাড়িতে 12খানা ঘর। যারা বড় লোক, সাত দেয়া বাড়ি, যারা দুতলা বাড়ি, তারা ঘর পায়, আর যারা জড়ি খাটিয়ে, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা কিন্তু আবাস যোজনার ঘর পায় না। এর নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অপদার্থ জাল্লাদ মুখ্যমন্ত্রী বলে আমি মনে করি। যে আজকে বাংলার মানুষের জন্য ভাবিনি, তাই তিনি তানার দল, তানার নেতৃত্বর কথা ভেবেছেন, তিনি তানার কথা ভেবেছেন, তানার পরিবারের কথা ভেবেছেন। তিনি বাংলার মানুষের কথা ভাবেননি, পিছিয়ে পড়া গরিবদের কথা ভাবেননি, দিন দুঃখী ভাইদের কথা ভাবেননি, দুবেলা খেটে খায়, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাদের কথা ভাবেনি। আজকে ওনার বড় লোক ক্যাডারদের জন্য ভেবেছে এই অপদার্থ নির্লজ্জকে এবারে বাংলা থেকে সরাতে হবে। তাই আজকে আমি এই দলটাকে আমি জয়েন করেছি। আজকে আমি দেখেছি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা করেছে, 84 সালে উনি যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিল, সেখান থেকে ওনার ওই আঁচলের তলায় আরাবুল আজকে লড়াই করে করে ওনার কাছে ওনাকে আমরা পথ দেখিয়েছি। আজকে সেই মহিলা, সেই ভদ্র মহিলা, আজকে তার ক্যাডাররা, তার ভাই নেতারা, কর্মীরা, মন্ত্রীরা, আমলারা আজকে কোটি কোটি টাকা আজকে ভাগতে অবাক হয়। যে ভদ্রলোক এখানে ক্যান্ডিডেট হয়েছে, আপনাদের একটু জেনে রাখা উচিত। আমি বলছি, 3 জনকে টিকিট দেবে বলে 75 কোটি টাকা এক একজনের কাছ থেকে 25 কোটি করে টাকা নিয়েছেন তিনি ভদ্রলোক ক্যান্ডিডেট করবেন বলে। আজকে যখন তিনি ক্যান্ডিডেট হয়ে গেলেন, তাদের বলছে তোর ব্লকের সভাপতি করে দেবো, একজনের বলছে তোর পঞ্চায়েত সমিতির সভাপতি করে দেবো, একজনের বলছে তুই সারা ভাঙড়ে তোলা তুলে বেড়াবি, যে টাকাটা আমার দিচ্ছিস আদায় করে নিবি। এই হচ্ছে উনি ক্যাডার, আর উনি ভাঙড়ের মানুষের কাছে ভোট চাইতে আসছে। লজ্জা লাগে না? তার লজ্জা থাকা উচিত নয়? আজকে এই নির্লজ্জ অপদার্থ তোলার জন্য ভাঙড়ে এসেছে। শুধু 75 কোটি টাকা নয়, আপনারা এই ক্যানেলে বাস করেন, ক্যানেলের ধারে একজন তারদা অঞ্চলের নেতা, তার দায়িত্ব হচ্ছে যত ওয়েটল্যান্ড, খাস জমি, বর্গা জমি, পাট্টা জমি বিক্রি করার দায়িত্ব তার। আপনারা ভাবলে অবাক হবেন, তারদা অঞ্চলে একটা জমি বিক্রি করেছে, 300 বিঘে জমি, সেখানে প্রায় 2000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তারপরে যখন সেখানকার মানুষ জানতে পারলো, যখন মাথায় পাখি বেঁধে নামলো, তখন নেতারা সব ছুটে পালিয়ে গেল সেখান থেকে। জমি ঘিরছিল। আজকে ওয়েটল্যান্ড বিক্রি করছে, খাস জমি বিক্রি করছে, ডেঙ্গা বাস্তু জমি বিক্রি করছে, করে 600 কোটি টাকা তুলে কিছু নেতা আছে, কলকাতার নেতা, তাদের কাছে এই টাকাটা পৌঁছতে হয়। আমার বহিষ্কার করার জন্য 2 কোটি টাকা নিয়েছে। সে বলে আমি বড় মুসলমান। 2 কোটি টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কানে শুনতে পায় না, চোখে দেখে, চোখে শোনে, আর কান দিয়ে শুনতে পায় না। উনি কালা হয়ে গেছে, বাংলার মানুষের কথা শুনতে পান না, উনি শুধু নেতাদের কথা শোনেন। যে কটা তোলাবাজ নেতা,
যে কথা হাজার হাজার কোটি টাকা যাদের ধরলে পাওয়া যাবে, ইডি সিবিআইও তাদের সাথে বকরা করে টাকা, এটা জেনে রাখতে হবে। আজকে এতগুলো কেস হয়েছে, একটা কেসেরও অ্যাকশন হয়নি, ইডি সিবিআই করেননি কেন? আমি 500 কোটি টাকা আয় করেছি, আমি যদি 200 কোটি টাকা ইডিকে সিবিআইকে দিই, তাহলে আমার তো 300 কোটি টাকা থাকলো। এই চোরের দল, এই গরু চোর, বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, এই চোরেদের দল হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর সেই টাকার বকরা ইডি সিবিআই রে নিয়ে দিল্লি চলে যাচ্ছে। বলে আমরা ভাই বিরাট কাজ করছি। কি কাজ করছো? এসে বাড়ি এসে একটু বাড়ি 2-4 জন এসে ঘোরাঘুরি করলি, সে দেখছে যে সত্যি তো ইডি সিবিআই ঘুরছে, বাড়ি ঢুকলো, সঙ্গে সঙ্গে আলোচনা হয়ে গেল, ভাই 50-50, আমি যা আয় করেছি তুই লে হাফ আর আমি লেই হাফ। বকরা করে দিল্লিতে চলে যাচ্ছে, আর নরেন্দ্র মোদী, অমিত শাহ সে টাকার বকরাও মনে হয় পাচ্ছে। আর না তো এদের কেন জ্বালা নেই কেন? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসলে সব যেন শুয়ে পড়ে এরা, এদের আর শক্তি থাকে না, মেরুদণ্ডহীন, এদের মেরুদণ্ড থাকে না এই ইডি সিবিআই। তাই বলতে চাই, আমি প্রশাসনের বন্ধুদের বলবো যে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এবারে নির্বাচনে একতরফা যদি কোনো প্রশাসনের লোকেরা করে, আপনারা আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সর্বস্তরে জানাবো। একটা ভোট যাতে কেউ না আটকাতে পারে, আর একটা ভোটারদের যাতে কেউ না চোখ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, সেটা আপনারা নজর রাখবেন। আমার নওশাদ ভাইজান এখানে আছেন, উনি সমস্ত ব্যাপারটা দেখছেন, শুধু ভাঙড় নয়, উনি সারা রাজ্যে বিভিন্ন বিধানসভায় উনি দেখছেন। তাই ওনাকে আমি শুধু ধন্যবাদ জানাবো না, উনি একজন দক্ষ নেতা, উনি একজন অত্যন্ত সচেতন ব্যক্তি, একজন শুধু পীর জাদা বলবো না, উনি যে রাজ্যের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানের নেতা, এটা আজকে আমরা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেনি সেটা উনি করে দেখিয়েছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাবো। বক্তব্য রাখার মতন অনেক পরিস্থিতি ছিল, কিন্তু আমাদেরও পাশের বিধানসভায় আমি লড়ছি, আপনারা জানেন। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ে নওশাদ ভাই লক্ষাধিক ভোটে জিতবে, আর এর জমানাত চলে যাবে, এটা আপনারা জেনে রাখবেন। তাই সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, আমার ভাইজানকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, আমার মায়েরা, বোনেরা, আমার নারায়ণপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী, আইএসএফ এর বন্ধুরা, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। বন্দে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এখনো আমার একটু বাধা বাধা হচ্ছে, কেন? আমি ধরো একটা দলে ছিলাম, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে যে আরাবুল সেই বলে ফেলছে সেই কথাটা। যাই হোক, সেটা আমার মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা আমাদের আরাবুল ইসলাম মহাশয়কে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জানার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি।